উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন ডাক পিওর চিঠি, লিখেছেন মিক্তা ইসলাম মায়া। কণ্ঠে আমি তাসনোভা, পর্ব 42। মধ্যরাতে মারিদ নূরজাহানকে নিয়ে বাড়ির ছাদে এসেছে। আকাশে চাঁদ নেই, তারা দেখা যাচ্ছে। নূরজাহান মুগ্ধ চোখে চারিপাশটা দেখে বলে, আপনি আমার সাথে এই ছাদে দাঁড়িয়ে এই কথা বলতেন, তাই না? হুম। নূরজাহান ছাদের রেলিং ধরে ঝুঁকে নিচে তাকায়। ঢাকা শহর নাকি কখনো ঘুমায় না, রাতের বেলাও জেগে থাকে। এই মধ্যরাতেও রাস্তায় ব্যস্ত গাড়ি যাতায়াত দেখা যাচ্ছে। দোকানপাট খোলা, মানুষের চলাচল, সবকিছু দিনের মতোই চলছে। মারিদ নূরজাহানের পাশে রেলিংয়ে কোমর ঠেকিয়ে দাঁড়ায়। সে নূরজাহানের উচ্ছ্বাসে মুখটা লক্ষ্য করে। নূরজাহান মারিদের দিকে ফিরে বলে, এই গভীর রাতে আপনার সাথে এমন খোলা আকাশের নিচে দাঁড়াইতে পারবো, এটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। আমার এখনও সবকিছু কেমন স্বপ্নের মতো লাগে। মনে হয় আমি স্বপ্নের ভেতরে আছি। ঘুম ভেঙে গেলে আপনিও হারিয়ে যাবেন। আপনি তো বসন্তের পাখি হয়ে এসেছিলেন আমার জীবনে, হঠাৎ হারিয়ে যাবেন সেটাও ভেবে রেখেছিলেন। আচ্ছা, আপনি কি ছলনা করতেই আমার জীবনে এসেছিলেন? নূরজাহান মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়, লম্বা টান দিয়ে নিচের মাঝের মুক্ত শীতল হাওয়া অনুভব করে মারিদকে বলে, আপনাকে পেয়ে আমি যে কতটা কৃতজ্ঞতা তা এক আকাশমান বর্ণনা লিখেও শেষ হবে না ব্যবসায়িক সাহেব। আপনি আমার জীবনে সেই রাজকুমারের যার বদলে আমি কষ্ট, দুঃখ, অভিশপ্ত জীবন থেকে রেহাই পেয়ে সুখের দুয়ারে দাঁড়িয়েছি। আপনার সাথে ছলনা করার সাধ্য কি আমার এই জীবনে হবে বলুন? তাহলে আপনি আমার সাথে কথা বলার সময়টুকুতে কেন কখনো নিজের পরিচয় দেননি? কেন সবসময় ওটা প্রিটেন্ড করেছেন যে আপনি আমাকে চেনেন, আমার পরিচিত এবং আমার আশেপাশে কোথাও আপনার অবস্থান, অথচ আমাদের দেখা হওয়ার পরেও আপনি আমাকে চিনতে পারেননি? এমনটা কেন? মারিদের এত প্রশ্নে নূরজাহানের মাঝে বিচলিত ভাব দেখা যায়নি। কেমন শান্ত শীতল, চোখে মুখের আগের উচ্ছ্বাসটা নেই। নূরজাহান মারিদের পাশাপাশি রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়, কফির মগে একবার চুমুক দেয়। মারিদ তাকিয়ে আছে উত্তরে আশায়। এটা দেখে নূরজাহান ফিক করে হেসে ফেলে, তারপর মজা মজা করে বলে, বলবো না সিক্রেট। মারিদও নূরজাহানের মতো করে কফির মগে চুমুক দিয়ে শান্ত স্বরে হুমকি দিয়ে বলে, আপনি কতটা ফ্লোরে দাঁড়িয়েছেন আছেন জানেন? 7তম ফ্লোরের ওপরে। এখান থেকে আপনাকে ফেলে দিলে আপনার হাতটিও গুঁড়ো হয়ে যাবে। বাপরে, হুমকি দিচ্ছেন? হুম, সতর্ক করছি। বলা তো চাই না কখন মুড খারাপ হলো আর আপনাকে তুলে ছাদ থেকে ফেলে দিলাম। নূরজাহান হাসে, কি সুন্দর উজ্জীবিত সেই হাসি। মারিদের মন বাকুল হয়ে ছটফট করে ওঠে নূরজাহানের হাসিতে। দুপুরে নূরজাহানকে একবার জড়িয়ে ধরার পর থেকে মারিদের মন বারবার উতলা উন্মাদ হয়ে উঠেছে নূরজাহানকে ছুতে। মারিদ মনের নিষিদ্ধ চাওয়াগুলো দমন করে রেখেছে, কিন্তু এখন নূরজাহানের হাসিতে সেইগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। মারিদ বেশ বিরক্ত এবং ক্ষিপ্ত মেজাজে বলে, দাঁত বের করবেন না তো, আমি ডিস্টার্ব হচ্ছি। নূরজাহানের ঠোঁটের কোনায় মিষ্টি হাসি থেকেই যায়। নূরজাহান মারিদের জীবনের অপরিচিতা হয়ে আসার পর কখনো নিজের পরিচয় দেয়নি। সেজন্য আজ কথা শুরু করার আগে নূরজাহান নিজের পরিচয় দিয়ে মারিদের কথার উত্তর দিয়ে বলল, আমি শুরু থেকে শুরু করছি। যে পরিচয় আমি কখনো আপনাকে ফোনে দেইনি, সেই পরিচয় আজ দিচ্ছি। আমি নূরজাহান পড়ি, বাবা হাসান শিকদার। আমার স্থানীয় ঠিকানা বান্দরবন জেলা থানচি উপজেলা, উত্তর থানচি গ্রামের শিকদার বাড়ির ছোট মেয়ে। আমার বাবা হাসান শিকদার উত্তর থানচি গ্রামের 5 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার। আমার মা আয়েশা সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে অনার্স মাস্টার কমপ্লিট করেছেন। তিনি একজন পোস্ট গ্রাজুয়েটেড গর্বিত ঢাবিয়ান। বর্তমানে তিনি মৃত। আমি আমার বাবার দ্বিতীয় পক্ষের একমাত্র সন্তান। আমার কোনো ভাই বোন কেউ নেই। আমার মা যখন মারা যান তখন আমার বয়স 7 বছর 9 মাস। আমি তখন ক্লাস 2তে পড়ি। খুব ছোট বয়সে আমার মাঝে ভূত চলে আসে। অল্প বয়সে শিখে গিয়েছিলাম সৎ মায়ের সংসারে কীভাবে মানিয়ে চলতে হয়। আমার মা জীবিত থাকাকালীন আমার 10টা বাচ্চার মতোই স্বাভাবিক জীবন ছিল। দুঃখ, কষ্ট কিংবা ভয়, কলঙ্ক আমাকে ছুঁতেই পারেনি। আমি ছিলাম উজ্জীবিত, ঝলমলে পবিত্র তারা। আমার মায়ের মৃত্যুর পর আমার দুনিয়া ঘুরে গেল। পরিচিত মানুষগুলোকে অপরিচিতদের মতো ভয়ঙ্কর রূপ বদলাতে দেখলাম। মায়ের মৃত্যুর পর প্রথমবার বুঝেছিলাম আমি সৎ মায়ের সংসারে আছি। আমার বাবা আর আলিহা ফুপু মাঠে আমি সবার তুচ্ছ ছিল, হেনস্তার শিকার। আমাকে কেউ ভালো চোখে দেখতো না। আমাকে গালি দিয়ে সবার প্রথমে কথা শুরু হতো, বেজন্মা, নাজায়েজ, নষ্টা, পাপ। আমার মা আব্বাকে ভাসিয়ে বিয়ে করে নিয়েছে, সেজন্য শাহানা আম্মা রোজ আমার উপরে অসন্তুষ্টি প্রকাশ করতেন। যখন তখন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া গরম তরকারিতে চুলা থেকে নিয়ে আমার শরীরে ছিটকে ফেলে দিতেন। আমার তরকারি কাটার দাও আমার দিকে ছুঁড়ে মারতেন, যাতে একেবারে মরে যায়। হয়তো আমার ভাগ্যে ভালো থাকতো, সেজন্য প্রতিবার বেঁচে যেতাম। আমার হাতে ঝাড়ুর বাড়ি, লাঠির বাড়ি, সব কিছু আমার পিঠে পড়েছে। আমার আম্মার মৃত্যুর পর আব্বা নতুন নতুন জাহাজের ব্যবসা করতেন, মানুষের মালামাল শিপমেন্টে পাঠাতেন।
সেজন্য আপা সপ্তাহ ধরে জাহাজে থাকতেন। শুক্রবার হলে তিনি কাজ ফেলে হলেও আমার জন্য বাড়িতে আসতেন। আমি আম্মার ভয়ে মোটা কাপড় পরে থাকতাম। আপাকে শাহানা আম্মার আঘাতের চিহ্ন দেখাতে বা বুঝতে দিতাম না। আপা যদি কোনো রকমে বুঝে যেতেন যে শাহানা আম্মা আমাকে মেরেছে, তাহলে এসব নিয়ে ঘরে অশান্তি হতো। আপা চলে গেলে আমার জন্য আরও দুর্বিহস্য হতো পরবর্তী সময়টা শাহানা আম্মার মুখোমুখি হতে। আমি দিনের পর দিন না খেয়ে থেকেছি। আমার খোঁজ নেয়নি কেউ। দাদি আমার উপরে অনীহা ছিল। আমি নাকি ওনার স্বামীকে খেয়ে তারপর জন্মগ্রহণ করেছি। দ্বিতীয়ত, শাহানা আম্মার মন রক্ষার্থে তিনি কখনো আমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করতেন না। যদিও শাহানা আম্মা আমাকে কারোর সামনে আঘাত করতেন না, সবার আড়ালেই মারতেন। দাদি বুঝতে পারতেন আজ আমি মার খেয়েছি, তারপরে তিনি দেখতে চাইতেন না কতটা মার খেয়েছি। আব্বা বাড়িতে না থাকলে শাহানা আম্মা আমাকে সারা রাত আমার আম্মার কবরের সামনে গাছে পেতে রাখতেন। আমি সারা রাত বৃষ্টিতে ভিজতাম, সকালে বাতাসে শুকতাম। প্রথম প্রথম খুব কষ্ট হতো, ভয়ে খুব কাঁদতাম। শাহানা আম্মার কাছে অনেক আকুতি মিনতি করতাম আমাকে ঘরে নিয়ে যেতে। একে তো রাত, তারপর কবরস্থান, সেজন্য খুব ভয় পেতাম। কিন্তু শব্দ করে কাঁদার সাহস ছিল না। শব্দ করে কাঁদলে যদি বাড়িতে বুঝি দাদি বুঝে যায় আমাকে বাইরে গাছের সঙ্গে আম্মা বেঁধে রেখেছেন, তাহলে শাহানা আম্মা আমাকে আরও মারবেন আর শাস্তি দেবেন। আমার কাছে শাহানা আম্মার শাস্তি ছিল আতঙ্কের মতো। আশানুর আহাত তখন ছোট ছিল, কিন্তু আমার 3 বছরের বড় ছিল দুজন। ওরা দেখতে আমাকে কিভাবে শাহানা আম্মার শাস্তি দেয়, কিন্তু প্রতিবাদ করতে পারতো না। মাজিদ ভাই আব্বার সাথে জাহাজের কাজ করতেন, সাজিদ ভাই পড়াশোনা করতেন। আমাকে শাহানা আম্মা মারুক কিংবা কাটুক ফেলে দিক, এতে সাজিদ ভাইয়ের দেখার বিষয় ছিল না। মূলত শাহানা আম্মা আমার আম্মার উপরে জেদ করে আমাকে শাস্তি দিতেন। শাহানা আম্মা মনে করতেন তিনি আমাকে নয়, বরং আমার মৃত আম্মাকে কষ্ট দিচ্ছেন আমাকে শাস্তি দিয়ে। অথচ শাহানা আম্মা আজও বোঝেননি মৃত মানুষ কষ্ট পায় না, কষ্ট পায় জীবিত মানুষ। জীবনের এভাবেই চলছিল। সময়ে খেয়ে না খেয়ে দিন পার করছিলাম। প্রাইমারি স্কুল পাশ করে হাইওয়ে ওঠার পর আমার জীবনে একটু মন নাই। বড় হচ্ছিলাম, সেই সাথে আমি রূপবতী ছিলাম। মানুষ সহজে আমার রূপের প্রতি আকৃষ্ট হয়ে যেত। আশানুর, আহাত আর আমি 3 জন একই স্কুলে পড়তাম। আশানুর আহাত 8-এ আর আমি 6-এ। 9-10-এর সিনিয়র ভাইয়েরা আমাকে প্রায় ডিস্টার্ব করতো। কখনো ফুল, চিঠি, চকলেট কিংবা বউ ডেকে উত্ত্যক্ত করতো রাস্তায়। আহা ছেলে মানুষ, সে এসব সহ্য করতো না, আমার হয়ে প্রতিবাদ করতো। আশানুর রাগে মেয়ে ছিল, সে বোঝাতো সে আমাকে পছন্দ করে না, আমি ওর সৎবোন হয়, কিন্তু কখনো আমাকে বাইরে মানুষ দ্বারা অপদস্থ হতে দিত না। সবসময় একজন বড় বোনের মতো হেফাজত করতে চাইতো আমার। আহাত আশানুর আমাকে দুজনের মাঝে রাখতো রাস্তায় চলাচলের সময়। কখনো আমাকে ছাড়া একা যেত না, কেউ বাহিরে অপেক্ষা করতো। আশানুরের ক্লাস শেষ হয়ে গেলে ফ্রি টাইমে আমাকে ওর পাশে বসিয়ে রাখতো। কিন্তু যত দিন যাচ্ছিল ছেলেদের উত্ত্যক্তের সংখ্যা বাড়ছিল। সবাই আমার রূপের পাগল। আহাত আশানুর এই নিয়ে রোজ স্কুলে স্যারদের কাছে বিচার দিত। পরিস্থিতি এমন হলো যে ছেলেরা তলাতলি করে আমার জন্য স্কুলে মারামারি করত। এক একজনের দাবি ছিল আমি তাদের গার্লফ্রেন্ড হব, আমাকে তারা বিয়ে করবে, অন্যজন কেন আমাকে পছন্দ করবে। 4 মাসের মাথায় না পেরে আহাত আপার কানে এসব কথা দেয় আমার অগোচরে। আম্মা এমনিতে আমাকে পছন্দ করেন না, এসব শুনলে আমার পড়াশোনা বন্ধ করে দিতে চাইবেন। আব্বা আমাকে নিয়ে খুব সেন্সিটিভ ছিলেন। এসব কথা শুনলে সাথে সাথে পরদিন স্কুলে যান, ছেলেদের হুমকি ধমকি দেন, স্যারের সাথে নালিশও দেন। এতে বিষয়টা আরও জটিল হয়ে যায়। টেনে পড়া এক সিনিয়র ভাই বড় স্কুলে সবার সামনে আব্বার পায়ে ধরে হাউমাউ করে চিৎকার করে বলে সে আমাকে বিয়ে করতে চায়, আমাকে ছাড়া সে বাঁচবে না, মরে যাবে। এই ছেলে চিৎকার দেখে বাকি ছেলেরা যারা আমাকে পছন্দ করত তাদের দুজনও সেই সেম অবস্থা করলো। দলাদলি করে আব্বার পায়ে এসে লুটিয়ে পড়লো। সকলের দাবি ওরা আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করতে চায়, আমাকে না পেলে মরে যাবে তারা। আমরা জন্য স্কুলের পরিবেশটা নষ্ট হচ্ছে, সেজন্য বিনা দোষে সেই দিনে আমাকে স্কুল থেকে বহিষ্কার করে দেয় হেডমাস্টার। আশেপাশে আমার বদনাম রটে গেল। আমি ছেলেদের সঙ্গে প্রেম করে তাদের মাথা খেয়েছি, সেজন্য ছেলেরা এখন আমার জন্য পাগল হয়ে আমার আব্বার পায়ে পড়ে কেঁদেছে আমার জন্য। বাড়িতে এই বিষয়ে জানাজানি পর দাদির শাহানা আম্মা আমাকে দোষী করেন, যা তা কালমন্দও দেন। কিন্তু আমার আব্বা এক রাতে জাহাজের কারবার ছেড়ে দেন। তিনি বুঝেছিলেন খারাপ লোকের শকুনের দৃষ্টি আমার উপরে পড়েছে, আমাকে দ্রুত হেফাজত না করলে আমার মতো করে আমাকেও হারাতে হবে। সেই দিনের পর থেকে আজ অবধি আমার বাবা আমার অলিখিত একজন বডিগার্ড হয়ে গেলেন। কাজ কারবার সব কিছু মাজিদ ভাইকে বুঝিয়ে তিনি বাড়িতে চলে এলেন চিরতরে। আমাকে পরদিন আমাদের বাসার গ্রামের একটা হাই স্কুলে ভর্তি করান। আশানুর আহাতকেও আমাদের গ্রামের স্কুল থেকে টেসে নিয়ে আমার সাথে ভর্তি করেন। আব্বা আমাদের স্কুলে দিয়ে আমার ক্লাসের বাইরে তিনি সারাদিন বসে থাকতেন। নতুন স্কুলে আমি বোরকা পরে যেতাম, আমার মুখ দেখার উপায় ছিল না।
সবাই বলাবলি করতো আমি সুন্দরী, সেজন্য বোরকা পরি, কিন্তু আমি কখনো কাউকে নিজের মুখ দেখাতে চাইতাম না। তারপর দিনগুলো এমনই যাচ্ছিল, আমিও বড় হচ্ছিলাম। সেইবার আমি ক্লাস 9-এ উঠলাম। স্যারদের খুব পছন্দের ছাত্রী ছিলাম আমি। পুরো বান্দরবান জেলা নয়, চট্টগ্রাম বিভাগে 2য় স্থান করি 8ম শ্রেণীর সমাপনী পরীক্ষায়। আলেহা বাবু বলতেন আমি নাকি আমার মায়ের মতো মেধাবী হয়েছি। আমার মায়ের যেমন নিজস্ব আলো ছিল আলোকিত হওয়ায়, তেমনই আমারও নিজস্ব আলো আছে। নূরজাহান থামে, লম্বা একটা শ্বাস নেয়, চোখে মুখে গভীর ভাব। মারিদের দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। মারিদ নূরজাহানের দিকে অসহনীয় চোখে তাকিয়ে, হয়তো নূরজাহানের জীবনের গল্প শুনে তার মায়া লাগছে, সেজন্য চোখের দৃষ্টি আহত ভাব। নূরজাহান এই মুহূর্তে ইমোশনাল হতে চায় না। একবার ইমোশনাল হয়ে গেলে বাকি কথাগুলো শেষ করতে পারবে না। নূরজাহান মারিদের দিকে দৃষ্টি সরিয়ে ভারী গলায় বলে, এতটুকু ছিল আমার জীবনের এক্সট্রা কাহিনী, যেটা আপনাকে না বললেও চলতো, কিন্তু আমি চাই আপনি শুরু থেকে সবটা জানুন, তাই আপনাকে বলা। মারিদ নূরজাহানকে থামিয়ে বেশ গম্ভীর ও ভারী আওয়াজে বলে, আপনি কোনো কিছু বাদ দেবেন না অপরিচিতা, আমি শুরু থেকে সবটাই শুনতে চাই, আপনি বলতে থাকুন। মারিদের কথায় ভরসা পেয়ে নূরজাহান বাড়ি শ্বাস ফেলে বলতে লাগলো, জীবনটা এমনই দুর্বিষহ ছিল, আরও দুর্বিষহ করে তোলে মানিক সওদাগরের আগমন। আমি ক্লাস 9-এ পড়ি, আপা নতুন নতুন মেম্বার হয়েছিলেন তখন। আমাদের গ্রামে সওদাগর বংশের অনেক দাপট ছিল। চেয়ারম্যান বাড়ি কেউ যদি বলতো আজ সূর্য ওঠেনি, তার মানে ওইটাই গ্রামের মানুষের সত্য বলে ধরে নিতে হতো। কেউ প্রতিবাদ করতে চাইলে সে পরদিন সকালে জেলে থাকবে, আর নয়তো তার বাড়িঘর লুটপাট হয়ে যেত। জানের ভয়ে গ্রামবাসী চুপ থাকতো, কারণ হারুন সওদাগর আমাদের জেলার মন্ত্রী ছিলেন। আমাদের জেলার সর্বোচ্চ বড় বড় পদে বসে থাকা সবগুলো মানুষ সওদাগর বংশের ছিল বলে গ্রামের কেউ তাদের বিরোধিতা করতেন না। কিন্তু আমার আব্বা সেসব বুঝতে চাইতেন না। তিনি গ্রামের মানুষ হয়ে প্রতিবাদ করতেন। মোল্লা চেয়ারম্যান এই নিয়ে বেশ কয়েকবার আব্বাকে তাদের বাড়িতে ডেকে হুমকি ধুমকি দিয়েছেন, কিন্তু তারপরও আব্বা পিছু হয়নি। সেইবার আমাদের গ্রামের ইউনিয়ন পরিষদে সরকারি চাল বিতরণে 5,000 কার্ড আসে, কিন্তু সওদাগর পরিবার থেকে গ্রামে জানানো হয় 300 কার্ডের চাল এসেছে। গ্রামে পরদিন চাল বিতরণ করবে মোল্লা চেয়ারম্যান। আব্বা মেম্বার হয়, তিনি জানতেন কত হাজারের চালের কার্ড এসেছে। মোল্লা চেয়ারম্যানের সঙ্গে এই নিয়ে কথা কাটাকাটি হয়। আব্বা হুমকি দেয় তিনি গ্রামবাসীদের এসব কথা বলে দেবেন। মানিক সওদাগর তখন গ্রামে ছিল না, ঢাকা ছিল। মোল্লা চেয়ারম্যানের 3 ছেলে মানিক, রতন, তাপস। তাপস খুব সম্ভবত ঢাকা থাকে। আহাদের সমবয়সী। রতন আর মানিককে দেখা যেত গ্রামে সবকিছুতে সর্দারি করতে। মানিক ভাই সবকিছুতে লিডার ছিলেন, তার নেতৃত্ব ছাড়া গ্রামের কিছু হতো না। আপা চালে কার্ড দিয়ে মোল্লা চেয়ারম্যানের সাথে ঝামেলা করেছেন। এটা শুনে রাতের মধ্যে তিনি গ্রামে চলে আসতেন। সকালে দেখা করতেন না পাড়ায় মানিক ভাই ছেলেবেলেদের নিয়ে মাঝ রাস্তায় দাঁড়ান। যে রাস্তা দিয়ে সবসময় আমরা স্কুলে যাতায়াত করতাম, ওই রাস্তায় দাঁড়ান। আশানুর আহাত আমাদের সাথে যেত না। ওরা দুজন আমাদের 8-এ ওঠার পরই স্কুল পাস করে কলেজে চলে যায়। সেজন্য আব্বা সবসময় আমাকে নিয়ে একা স্কুলে যাতায়াত করতেন। দুপুরে স্কুল শেষে আব্বা আমাকে নিয়ে বাড়ি ফেরার সময় মানিক সওদাগর ও তার ছেলেপেলে মুখোমুখি হন। তারা বেশ প্রস্তুতি নিয়েই এসেছিল আব্বা কথা না শুনলে মারবে বলে। কথার মাঝে ওরা আমার আব্বাকে ঘিরে ফেলে। মানিক ভাই আব্বার শার্টের কলার ধরে কারণে আব্বার গালে থাপড়াতে থাকলে আমি ভয়ে চিল্লাচিল্লি করতে থাকি আব্বাকে বাঁচাতে। গায়ের জোরে মানিক সওদাগরকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। এতে মানিকের ছেলেপুলেরা খ্যাপা হয়। খানকি মাকে বেশ্যা, যেটা যার মুখে আসে সেই গালি দিয়ে আমার দিকে তেড়ে আসে। কিশোর নামের ছেলেটা আমার বোরকা টেনে রাস্তায় ধাক্কা মেরে। সেদিন প্রথমবারের মতো মানিক সওদাগর ও তার ছেলেপুলের দৃষ্টিতে আমি পড়ি। আমি খুব কাঁদছিলাম। কিশোরের ধাক্কায় ঠোঁট কেটে যায় আমার। আব্বা আমাকে তাড়াতাড়ি টেনে ধরেন। আমাকে দেখার পর মানিক সওদাগর আর কাউকে দেয়নি আমার গায়ে হাত দিতে। সেই দিনে ওনার চোখে মুখে ছিল আমাকে দেখার মুগ্ধতায় স্তব্ধতা। পরদিন মোল্লা চেয়ারম্যান মানিক সওদাগরের বিয়ের প্রস্তাব নিয়ে আসেন আমার জন্য। আব্বা বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। মানিক সওদাগর বিবাহিত ছিলেন। ওনার 1.5-2 বছরে একটা ছেলে সন্তানও ছিল। তাছাড়া মানিক সওদাগর ভালো না, খারাপ কোনটা লোক, সেজন্য আব্বা বিয়ে দিবেন না। পরে কিভাবে কি হলো জানি না, কিন্তু একদিন শুনতে পেলাম মানিক সওদাগরের বউ আর তার ছেলেকে সন্তানকে নিয়ে রাতের আধাকারে পালিয়ে গিয়েছে কোনো এক ছেলের হাত ধরে। অথচ সওদাগর বাড়ির এক কাজের মহিলা থেকে গ্রামে জানাজানি হয় মানিক সওদাগর আমাকে বিয়ে করার জন্য তার বউ বাচ্চাকে ঘুমের ওষুধ খাইয়ে জ্যান্ত কবর দিয়েছে। আমার সাথে মানিক সওদাগরের প্রেম আছে। আমি সওদাগরের পরিবারের হবু বউ। এইসব খবর গ্রামের মানিক সওদাগর রটাই। গ্রামের মানুষ আমাকে ঘৃণিত দৃষ্টিতে দেখতে লাগলো।
আমার চরিত্র খারাপ, নষ্ট নারী, এসব বদনাম হতে থাকে। দিন দিন মানিক সওদাগরের উৎপাত বাড়তে থাকে। রাস্তায় যখন তখন আমাকে আর আব্বাকে দাঁড় করিয়ে রাখতো আমাকে দেখার জন্য। মানিক সওদাগর আমার জন্য দোয়া ও বদদোয়া দুটোই মতোই কাজ করতো। দোয়া হচ্ছে, মানিক ভাই আমার জীবনে আসার আগে আমার দিকে অনেক মানুষের কুনজর ছিল, কিন্তু মানিক সওদাগরের উপস্থিতি আর কারো কুদৃষ্টি আমার উপরে পড়তে পারেনি। আর বদদোয়া হচ্ছে মানিক সওদাগর নিজেই। মানিক সওদাগরের উৎপাত আমার রোজ স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। কোনো রকমে আতঙ্কের মাঝে এইচএসসি পরীক্ষাটাতেই সেখানে আমি চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় স্থান লাভ করি। আব্বার আগে মানিক সওদাগর পুরো গ্রামবাসীকে আমার পাশ করা মিষ্টি বিতরণ করেন। দিন দিন মানিক ভাইয়ের চলাতনগুলো অসহনীয় হয়ে ওঠায় আব্বা আর ফুপু মিলে ঠিক করেন আমাকে রাসেল ভাইয়ের সাথে চুপিসারে বিয়ে দিয়ে আমেরিকায় পাঠিয়ে দেবেন। আমার কলেজে ভর্তি হবার কয়েক মাস পরে একদিন মানিক ভাই আমাদের বাড়িতে এসে চিল্লাচিল্লি করে মদ পান করে। পরদিন রাতে আব্বা ও ফুপু মিলে কাজীটাকে রাসেল ভাইয়ের সঙ্গে আমার ফোনে বিয়ে দেন। আমার বিয়ের খবরটা আমাদের বাড়ি থেকে আম্মা মানিক সওদাগরের কানে দেয়। আম্মার সাথে মানিক সওদাগরের যোগাযোগ ছিল সবার অগোচরে। আমার বিয়ের খবর শুনে মানিক ভাই আলিহা ফুপুর শ্বশুরবাড়ি আগুন জ্বালিয়ে দেয়। আমার ফুপাকে মেরে আত্মরা করে সেই আগুনে জ্বালিয়ে দেয়। রাসেল ভাইকে হুমকি দেওয়া, যদি এরপরও তিনি আমাকে বউ করার স্বপ্ন দেখেন তাহলে আলিহা ফুপুকেও মেরে জ্বলন্ত আগুনে জ্বলিয়ে দেবে। আমার রাতে ফোন নিয়ে বিয়ে হয়, রাত শেষে তালাক হয়। পরের দিন সকাল থেকে পালিয়ে বাঁচতে শুরু করলাম। মানিক ভাই আমার বিয়েতে এতটাই পাগল উন্মাদ হয়ে যান যে ওনাকে সামলানো মুশকিল হয়ে ওঠে। আমাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে হলেও তিনি বিয়ে করবেন। পরিস্থিতি যখন ভয়াবহ তখন আব্বা আমাকে নিয়ে পালাতে শুরু করেন। এক শহর থেকে অন্য জেলায়, এই জেলা থেকে অন্য জেলায়, যে জেলাতে পালিয়ে বাঁচতে চাইছিলাম না কেন। মানিক সওদাগর ঠিকই কিছুদিনের মধ্যে আমাদের খোঁজ পেয়ে যেত। এটা খুব সম্ভবত আম্মা মানিক ভাইকে আমাদের খোঁজ দিতেন। আপা প্রথম প্রথম বিষয়টা বুঝতেন না মানিক ভাই কিভাবে আমাদের লোকেশন পেয়ে যেত। আপা ধারণা করলেন হয়তো ওনার ফোন ট্র্যাক করে মানিক ভাই আমাদের লোকেশন পেয়ে যেত। সেজন্য আপা নিজের ফোনে সিম পরিবর্তন করেন। আপা আমাকে নিয়ে প্রথমে সিলেটে মৌলভীবাজারে ওনার ফুপুর বাসায় 15 দিন থাকার পর যখন মানিক সওদাগর আমাদের খোঁজ পেয়ে যায় তখন তিনি সেই রাতে আমাকে নিয়ে ঢাকাগামী একটা বাসে ওঠেন। সেই বাসের সিটে আমি একটা ফোন কুড়িয়ে পাই। ফোনটা কার আমার জানা ছিল না। আপাকে দেখালে তিনি বলেন ফেলে দিতে। আমি ফোনটা ফেলে দিইনি। ফোনটা যারই হোক না কেন বিপদের সময় কাজে লাগবে ভেবে আমি ফোনটা আমার ব্যাগে রাখি। ফোনটায় একটা সিমও ছিল। আপা গ্রামের মেম্বার ছিলেন বলে তিনি আমাকে ওনার আত্মীয়দের বাড়িতে রেখে চলে যেতেন। মানিক সওদাগর আপার সাথে আমাকে নিয়ে ঝামেলা করলেও আপা কখনো আমার খোঁজ দিতেন না। আর আমিও পালিয়ে বাঁচতে বাঁচতে হাঁপিয়ে উঠেছিলাম। কুড়িয়ে পাওয়া ফোনটা 3 মাস পর চার্জে লাগাই। আপাকে মনে পড়ছিল একটু কথা বলতাম, কিন্তু আপা নিষেধ করেছিলেন যেন আমি কখনো ওনাকে কল না দিই। যেহেতু আপার ফোন সবসময় মানিক ভাইয়ের ট্র্যাকিংয়ে রাখতো সেজন্য আপা চুরি করে আমার জন্য আলাদা সিম ব্যবহার করতেন যোগাযোগ করতে। ফোনটা চার্জ করে আবার বন্ধ করে দিই। তারপর 2 মাস পর আবার ফোনটা চালু করি। এই 2 মাসে আমার আরও 2 জায়গা পরিবর্তন করতে হয়েছে। আমি সারাক্ষণ একাকিত্ব ফিল করতাম। আমার বন্ধু বান্ধব কথা বলার মানুষ কেউ ছিল না। বলতে পারেন এক প্রকার মানসিক চাপে পড়ে যাই তখন। অবসরে ফোনটা চালু করে ফোনে গেমস খেলতাম। হঠাৎ একদিন দুপুরবেলা অলসভাবে ফোনের মধ্যে আমার এসএসসি পরীক্ষার 6 সংখ্যার রোল নাম্বার সাথে মিলিয়ে একটা নাম্বার তৈরি করে আন্দাজে ডায়াল করি। ভেবেছিলাম ফোন যাবে না, কিন্তু প্রথমবার রিং হতেই ধরপড়িয়ে উঠে তাৎক্ষণিক কেটে দিই। ভয় তখন বুক কাঁপছিল। কে না কে হবে ভেবে পাগল হচ্ছিলাম। পরদিন সেই নাম্বারে বারবার দেখছিলাম। ভেতরে একটা আগ্রহ জাগছিল কল করে দেখতে। অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম একবার এই নাম্বারে কল করে দেখব কে আছে। ছেলে মেয়ে যাই হোক, রং নাম্বার বলে পরে কেটে দেব। পরদিন বিকেলে কল করতে একটা ছেলে রিসিভ করে। ভয়েসটা সুন্দর, ভারী আওয়াজ ছিল। প্রথম কথাতেই আমার ভীষণ আগ্রহ জাগে কথা বলতে। ছেলেটা কথায় আমার পরিচিত হচ্ছিল। বুঝতে পারছিলাম না সে অপরিচিত কারোর সাথে কথা বলতে ইচ্ছুক নয়। আমি ছেলেটার সাথে কথা বলার জন্য মিথ্যে বলি যে আমি তাকে চিনি, ফোন করেছি কথা বলতে। সেও আমাকে চেনে। আমার এই কথায় ছেলেটার মাঝে কৌতূহল জাগে। সে কথা বলতে আগ্রহ দেখায়। মূলত সেই জন্যই জানতে চাইছিল আমি তার কেমন পরিচিত মেয়ে যে তার সাথে কথা বলতে চাচ্ছি। আমি ভেবেছিলাম কয়েকদিন কথা বলার পর এমনি আমাদের কথা বন্ধ হয়ে যাবে। এখানে আমার পরিচয়টা গুরুত্বপূর্ণ না। ছেলেটা যখন চাচ্ছে না অপরিচিত কারোর সাথে কথা বলতে, তখন আমার সামান্য মিথ্যাটা কিছু যায় আসবে না। তারপর দিন সন্ধ্যায় ফোন করলে জানতে পারি ছেলেটি পুরান ঢাকায় আটকা পড়েছে বৃষ্টির মাঝে। সেই সন্ধ্যা থেকে আমাদের কথাবার্তা শুরু হয়। আমরা প্রতিনিয়ত কথা বলতে থাকি। আমাদের মাঝে একটা অদৃশ্য টান ছিল যেটা আমরা দুজনে ফিল করতে পারতাম। সে সবসময় আমাকে বলতো সে একজন দক্ষ ব্যবসায়িক মানুষ। আমি সেখান থেকে ওনাকে ব্যবসায়িক সাহেব বলে ডাকতাম। ছেলেটার নাম পরিচয় আমার জানা ছিল না, সেই জন্য কী নামে ডাকবো ভেবে না পেয়ে ব্যবসায়িক সাহেব বলে ডাকতাম। এতে ছেলেটা আমার পরিচয় নিয়ে সন্দেহ করতে পারতো না।
আমি অনেকবার চেষ্টা করেছিলাম ছেলেটার নাম জানতে, কিন্তু নিজের পরিচয় মিথ্যার জন্য কখনো ছেলেটার নাম পরিচয় জানতে পারতাম না। আমরা দুজনেই কথার মায়ে জড়িয়ে গেলাম। একদিন এক মুহূর্ত থেকে একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতাম না। ছটফট করতাম, দুজনে ফিল করতে পারতাম দুজনের অনুভূতিগুলো, দুজনের মনের ভিতরে অনুভূতিগুলো একে অপরকে অ্যাঙ্গেলে প্রকাশ করতাম। দুজনেই বুঝতাম, আবার ধরা পড়ে গেলে দুজনেই চুপ করে যেতাম। আমার রূপের পাগল আমি অনেক পুরুষকে হতে দেখেছি, সেজন্যই আমি চাচ্ছিলাম না আর কেউ আমার রূপের বর্ণনা শুনে আমার প্রতি মোহিত হোক কিংবা আগ্রহ দেখাক। আমি চাচ্ছিলাম কেউ একজন আমাকে চিনুক জানুক বুঝুক আমি কে, আমাকে শুধু গুরুত্ব দিক, আমার রূপকে প্রাধান্য না দিয়ে। সেজন্য মূলত ফোনে ছেলেটাকে বলি আমি কালো কুৎসিত একটা মেয়ে। আমার কুৎসিত রূপের জন্য সবাই আমাকে অবজ্ঞা করেন। মূলত ছেলেটা আমার কালো কুৎসিত রূপ নিয়ে তার কোনো অবজেকশন ছিল না, আর তার এই জিনিসটাই আমাকে অনেক প্রভাবিত করে। ছেলেটা তার সব কিছুতে আমাকে প্রাধান্য দিত, আর আমি তাকে অনেক গুরুত্ব দিতাম। একদিন দুপুরবেলা ফোন করলে জানতে পারি তার বন্ধুর মাধ্যমে ছেলেটির জন্য পাত্রী খোঁজ করছে তার পরিবার। ছেলেটি তার বন্ধুকে সম্মতি দিয়েছিল সে বিয়ে করতে চাই বলে। আমার ব্যবসায়ী সাহেব বিয়ে করবে, এই কথাটা আমাকে ভেতর থেকে দুমড়ে মুচকে দেয়। আমি তাৎক্ষণিক কল কেটে দিই, দিশাহারা হয়ে পাগল হয়ে যায় ছেলেটির বিয়ের কথা শুনে। আমি নামাজের বিছানায় বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাউমা করে কাঁদি। আমার জীবনটা কেন এত দুর্বিহস্য এই নিয়ে আর্জি জানাই, কিন্তু তারপরে মনে যাতে আল্লাহর কাছে ছেলেটার চাওয়ার সাহস করতে পারিনি। কারণ আমার জীবনটা তখন অনিশ্চিত ছিল, যে কোনো সময় মানিক সওদাগরের হাতে পড়লে আমাকে উঠিয়ে নিয়ে যাবে। এই অনিশ্চিত জীবনে ছেলেটাকে ভালোবাসার মতো সাহস করে ফেলেছি, কিন্তু তাকে পাওয়ার মতো দুঃসাহস করতে পারিনি। টানা 5 ঘন্টা কাঁদার পর ছেলেটাকে রাত 12টার পর ফোন দেই, বলি সে যেন আর কখনো তার বিয়ের কথা আমার সামনে না বলে। আমার বাচ্চা মতে সে বুঝে গিয়েছিল আমি তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বলতে ভয় পাচ্ছি। সে নিজেও আমাকে পছন্দ করত, কিন্তু আমার বলার অপেক্ষায় ছিল। কিন্তু আমি সে কখনোই তাকে ভালোবাসে কথাটা বলতে পারবো না, এটা ধারণা হয়তো তার ছিল না। ছেলেটা আমার সাথে দেখা করতে চাইতো, আমিও ভেবেছিলাম ঢাকা গেলে তার সাথে দেখা করব। যশোরে তানিয়াদের বাসায় থাকতাম। মোট 11টা জায়গা বদল হওয়ার পর অবশেষে যশোরে তানিয়াদের বাসায় উঠি। তানিয়ার বাবা মা আবার দূরসম্পর্কের বোন ছিল। তানিয়া মেয়েটাকে ওদের বাসায় থাকাকালীন আমি পড়তাম। তানিয়া আমাকে বড় বোনের মতো ভালোবাসতো। সব মিলিয়ে দিনগুলো ভালোই যাচ্ছিল। ব্যবসায়িক সাহেবকে পেয়ে আমার অনিশ্চিত জীবনে প্রথমবারের মতো সুখ খুঁজে পেলাম। আমি ব্যবসায়িক সাহেবকে সাথে কথা বলি এটা তানিয়া বাদে দ্বিতীয় কেউ জানতো না। আমি একদিন ঠিক করি ব্যবসায়িক সাহেবকে চিঠি লিখব। আমার বই, স্টোরি, চিঠি, লেখালেখি, ডায়েরি এসবের প্রতি খুব ঝোঁকে আছে। আমার আম্মাও শিক্ষিত হয়েও তিনি আপাকে চিঠি লিখতেন। এই বিষয়টা আমাকে অনেক প্রভাবিত করত। সেজন্য আমিও ভাবতাম যদি ভবিষ্যতে আমার পছন্দের কোনো মানুষ পাই তাহলে তাকেও আমি চিঠি লিখব। সেই ধারণা থেকে আমি ব্যবসায়িক সাহেবকে বলি আমি তাকে চিঠি লিখব, কিন্তু চিঠির কথা চিঠিতে সীমাবদ্ধ থাকবে। ফোনে চিঠি নিয়ে কথা বললে আগ্রহ কমে যাবে। সেজন্যই তাকেও নিষেধ করি চিঠির প্রসঙ্গ কোনো কথা যেন ফোনে না বলে। আমি ব্যবসায়িক সাহেবের জন্য অসংখ্য বেনামি চিঠি লিখি, কিন্তু কখনো তাকে চিঠিগুলো পাঠাতে পারিনি, কারণ আমার জানা ছিল না তার নাম, পরিচয়, ঠিকানা সম্পর্কে। সঠিক অ্যাড্রেস ছাড়া আমি কার কাছে চিঠি পাঠাবো? এর মাঝে ব্যবসায়িক সাহেব প্রায় আমার সাথে দেখা করতে চাইতো, কিন্তু আমার পরিস্থিতি এমন ছিল না যে তার সাথে দেখা করব। তারপরও ভেবেছিলাম ঢাকা আসলে একদিন ব্যবসায়িক সাহেবের সাথে সরাসরি দেখা করে নিজের পরিচয় দেব এবং মিথ্যার জন্য সরিও বলবো। কিন্তু এর মাঝে হঠাৎ মানিক সওদাগরের লোকজন তানিয়াদের বাসায় হামলা করে। তানিয়ার বাবা মাকে ভীষণ মারধর করে। শুনেছিলাম আমি যে দোকান থেকে টাকা ফ্লেক্সি লুট করতাম সেই দোকানদারকেও মানিক সওদাগরের লোকজন মারধর করে দোকানপাট ভেঙেছে। আপা ফোন করে তানিয়ার আম্মাকে বলেন আমাকে পালাতে সাহায্য করতে। তানিয়ার মা মানিক ভাইয়ের লোকজন আসার আগে আমাকে পেছনের দরজা দিয়ে পালাতে সাহায্য করে। আমার হাতের ফোনটা দিলে আপার সাথে যোগাযোগ ছিলাম। ওরা আমার কাছে আসছিল, গাড়িতে ছিল। সকাল থেকে না খেয়ে পালিয়ে বেড়াচ্ছিলাম। অবশেষে গিয়ে ধরা পড়ি যশোর খানপুর গ্রামে। আপা, আলিহা বাবু, মাজিদ ভাই তারাও ততক্ষণে যশোর পৌঁছে যান। আমি যখন গুন্ডা ছেলেদের ধাওয়া খেয়ে দৌড়াচ্ছিলাম তখন আমার মাথায় ব্যবসায়িক সাহেবের কথা আসে। মৃত্যুর আগে একবার ব্যবসায়িক সাহেবের সাথে কথা বলতে চাইছিলাম। আমার দৌড়ানোর মাঝেও লোকগুলো এলোমেলো গুলি ছুড়ে আমার উপরে। একটা গুলি আমার বাম হাতে লাগে। তখন আমি বুঝতে পারি গুন্ডা লোকগুলো আসলে মানিক সওদাগরে ছিল না, তারা তৃতীয় পক্ষের পাঠানো লোক ছিল। কারণ মানিক ভাই খারাপ হলেও তিনি আমাকে অসম্ভব ভালোবাসেন। আমার জন্য দুনিয়ার মানুষকে মেরে ফেলবেন, তারপরও আমাকে কখনো মারতে চাইবেন না। বড়জোর তিনি আমাকে ওনাদের সঙ্গে উঠিয়ে নিয়ে যাবেন, তারপর আমার গায়ে আঁচড় দেবেন না। তৃতীয় পক্ষের কারা সেই দিন আমাকে মারতে চেয়েছিল আমি জানি না, তবে ব্যবসায়িক সাহেবকে পাগলের মতো খুন করেছিলাম। যদি আজ মরে যাই আর ওনার সাথে আমার শেষ কথা না হয়, সেই ভয়ে আল্লাহর কাছে আকুতি মিনতি করেছিলাম শেষবার একটাবার ব্যবসায়িক সাহেবের সাথে কথা বলার জন্য।
হলেও তাই। প্রায় 40 মিনিট পর ব্যবসায়িক সাহেব আমার কল রিসিভ করেন। ততক্ষণে আমিও লোকগুলো বন্দুকের সামনে পড়ে যাই। ভেবেছিলাম কখনো ভালোবাসি কথাটা ব্যবসায়িক সাহেবের সামনে প্রকাশ করব না। কিন্তু সেই দিন নিশ্চিত মৃত্যুর সামনে রেখে ওনাকে ভালোবাসি কথাটা প্রকাশ করি। আর তারপরে পরই আমি গুলিবদ্ধ হই। ফোন ছিটকে পড়ে। জ্ঞান হারানোর আগে আব্বা আলিহা বুবুকে দৌড়ে আসতে দেখি। ওদের চিৎকারে আমার কাছে পৌঁছাচ্ছিল না। আমাকে গুলি করা লোকগুলো সেখানেই ছিল। ওরা আব্বা বুবু মাজিদ ভাইকেও গুলি করতো, যদি না মানিক ভাই সঠিক সময়ে সেখানে না আসতো। বলতে পারেন সেই দিন আমি মানিক ভাইয়ের জন্যই আমরা বেঁচে যাই। মানিক ভাইয়ের লোকজনের সঙ্গে গুন্ডা লোকগুলো গোলাগুলির মাঝে আব্বা আমাকে নিয়ে পালিয়ে যান। এই ঘটনার সাক্ষী খানপুরের গ্রামবাসী ছিল, অথচ পরে কারা যেন এই বিষয়টি ধামাচাপা দিয়ে দেয় টাকা দিয়ে। আব্বা কেস করতে চেয়েছিলেন, কিন্তু খানপুর গ্রামের মানুষ এবং ওই গ্রামের চেয়ারম্যান নাকি অস্বীকার করে। তাদের গ্রামে নাকি কোনো ঘটনাই ঘটেনি এমন। মানিক ভাই নিজেও আমাকে নিয়ে দিশেহারা ছিল। কারা আমাকে মারতে চেয়েছিল সেই সন্ধান করে, কিন্তু কোথাও কারো খোঁজ পাওয়া যায়নি। সবকিছু এমনভাবে সাজানো হয়েছে যেন এখানে তৃতীয় পক্ষের কারো উপস্থিতি কখনোই ছিল না। আব্বা আমাকে এমনভাবে নিয়ে হাসপাতালে থেকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য পালিয়ে বাঁচতে শুরু করেন। গুলিটা আমার কাঁধের নিচে লাগে, একটুর জন্য আমার কলিজায় লাগেনি। পরিস্থিতি খুব জটিল। তারপর আমার ওপরে অচেনা মানুষের বারবার হামলাতে আব্বা দিশেহারা হয়ে উঠেছিলেন। মানিক ভাই আমাকে তার সাথে নিয়ে যেতে চায়, তৃতীয় পক্ষের লোকজন আমাকে মেরে ফেলতে চায়, আব্বা একা একটা মানুষ আমাকে বাঁচাতে চান। সব মিলিয়ে পরিস্থিতি এমন যে আমাকে বাঁচিয়ে রাখাটাই দুষ্কর হয়ে ওঠে। মাজিদ ভাই আব্বার সাথে হাসপাতালে থাকতে পারতো না। ভাইয়ের ব্যবসা কারবার সামলাতে হতো। ফুপু নিজের বাড়িঘর ছেড়ে দিনের পর দিন তিনিও হাসপাতালে থাকা অসম্ভব। সাজিদ ভাই আমাকে নিয়ে মাথা ব্যথা ছিল না। আহাতকে আম্মা কসম দিয়ে আটকে রাখতো, আসতে দিত না। আবার আমাকে দেখতে হাসপাতালে মাজিদ ভাই কিংবা ফুপুর কেউ আসলে সেই খবর মানিক ভাই পেয়ে যেত বলে আব্বা পরিবারের কাউকে জানাতেন না আমাকে তিনি কোন হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন সেটা। 1 মাসে আমাকে 3টা হাসপাতালে ট্রান্সফার করান শুধুমাত্র ক্ষণোচ্চারী হতে আমাকে বাঁচাতে। আমার অবস্থা ভালো না, 24 ঘন্টা চিকিৎসার উপরে রাখতে হতো। এই অবস্থায় বারবার হাসপাতাল চেঞ্জ করতে আমি লাইফ সাপোর্টে চলে যাই। আমার নিঃশ্বাস চলে, কিন্তু শরীর রেসপন্স করতো না। শেষে আমাকে ঢাকা পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। 1 সপ্তাহের মাঝে আমাকে গুলি করা লোকজন সেখানেও চলে আসে আমার খোঁজে। আব্বার রিসেপশনে আমার ওষুধ কিনছিল। মুখোশধারী লোকজন দেখে তিনি চিনে ফেলেন। আমাকে দ্রুত আইসিইউ থেকে বের করে নিলে নার্সরা ঝামেলা করে হাসপাতালের বিল নিয়ে। আব্বা মাজিদ ভাইকে বলেন আধা ঘন্টার মধ্যে হাসপাতালের বিল ট্রান্সফার করতে। এই মাঝে লোকগুলোর চোখেও আব্বা ধরা পড়ে যান। ওরা ওত পেতে থাকে কখন আব্বা আমাকে নিয়ে বেরোবে আর তারা আক্রমণ করবে। লোকগুলো হাসপাতালে সরাসরি আক্রমণ করতে পারবে না, সাধারণ পাবলিক আছে বলে। যেহেতু আব্বার আমাকে নিয়ে পালিয়ে বেড়াতে হতো, সেজন্য আব্বা আমাদের গ্রামের রশিদ কাকার গাড়িটা অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতেন। রশিদ কাকাকে নিয়ে আব্বা আমাকে অ্যাম্বুলেন্সে তোলেন। গাড়ি ছেড়ে দেওয়ার পরে আক্রমণকারীদের মধ্যে একজনের চোখে আব্বা ধরা পড়ে যায়। তারা আমাদের গাড়িটা ঢাকার বাহিরে আটকায়। আব্বা ও কাকা এতগুলো লোকজনের সঙ্গে একা লড়াইয়ে পারছিলেন না। এর মাঝে একটা মেয়ে এসে আব্বাকে সাহায্য করে, আর তারপরে মেয়েটার ভাই ও তার সহচর এসে আব্বার হয়ে লোকজনের সঙ্গে মারামারি করে। সেই যাত্রায় অচেনা 2 ভাই বোন আমার জন্য ফেরেস্তা হয়ে এসে আমার প্রাণ বাঁচিয়ে দেয়। বলতে বলতে নূরজাহান আবারও থামে। সেদিন নূরজাহানকে বাঁচানো ছেলে মেয়েটি যে মারিত সুখ ছিল, সেটা নূরজাহান জানতে পেরেছে মারিত নূরজাহানের বাড়িতে যাওয়ার পর। নূরজাহান দম নিয়ে আবার বলতে লাগলো, গুলিবদ্ধ হওয়ার প্রথম 3 মাস আমার হুঁশ ছিল না। হুঁশে ফেরার পরেও 1 মাস বেড রেস্টে ছিলাম। এর মাঝে আবারও ঠিক করলেন যত কিছুই হোক আমাকে নিয়ে তিনি আর পালিয়ে বেড়াবেন না, সবকিছু মুখোমুখি হবেন। আমি বাড়িতে থাকতে অন্তত প্রাণ বাঁচব, কিন্তু আমার বাহিরে অচেনা মানুষ মারতে চায়। মানিক ভাই যাই হোক আর আমার ক্ষতি করবেন না। তাছাড়া মানিক ভাইয়ের জন্য যে ওই অচেনা মানুষগুলো গ্রামে ঢুকতে পারবে না, সেটা আব্বাও বুঝেছিলেন। সেজন্য আব্বা আমাকে নিয়ে আমার অসুস্থতার 4 মাস পর গ্রামে ফিরে যান। মানিক ভাই আমাদের গ্রামে ফেরার খুশিতে আমাদের বাড়িতে আসেন, গ্রামে মিষ্টি বিতরণ করেন। আব্বা আমার হেফাজতের কথা চিন্তা করে বাড়িতে পালোয়ান লোকজন রাখতো। তিনি নিজেও হিংস্র হয়ে ওঠেন, আমাকে আবার কলেজে ভর্তি করান। আমার হেফাজতের জন্য তার হাতে অস্ত্র তুলে নেন। আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি ঠিকই, কিন্তু আমি আমার ব্যবসায়িক সাহেবের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। বারবার আমার এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা মিলিয়ে ডায়াল করছিলাম, কিন্তু কোনোভাবেই কল যাচ্ছিল না। ভুল আমার নাম্বার দেখাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না 11 সংখ্যার নাম্বারের মাঝে আমি কোন সংখ্যাটা ভুল করছিলাম, যার জন্য বারবার নাম্বার ভুল বলছিল। ফোনের ওপাশের মহিলাটি আমি অসংখ্য রকমের ডায়াল করেও ব্যবসায়িক নাম্বারে মেলাতে পারছিলাম না। ওনাকে হারিয়ে ফেলার আশঙ্কায় আমি দিশেহারা পাগল হয়ে যাচ্ছিলাম ক্ষণে ক্ষণে। এমন একটা রাত নেই যে রাতে ব্যবসায়িক সাহেবকে হারিয়ে ফেলার বুকে ব্যথা পীড়িত হয়নি। আমার কান্না বুক ফাটা হাহাকার অশ্রু হয়ে ঝরছে। আমার নীরবে সেই পানি শুকিয়ে গিয়েছে। আমি ধীরে ধীরে
ধরে নিয়েছিলাম। আমি চিরতরে ব্যবসায়িক সাহেবকে হারিয়ে ফেলেছি। তারপর একদিন শুনতে পাই আমার স্বামী আমার ব্যবসায়িক সাহেব। এই বাক্যটা আমার ভেতরে উতাল পাতাল ঝড় সৃষ্টি করে। তাকে পাওয়ার, তাকে ছুঁয়ে দেখার উন্মাদনায় আমি দিশেহারা পাগল হয়ে যাই। অথচ সে আমার প্রতি ভীষণ ক্ষিপ্ত। তাকে পাওয়ার কৃতজ্ঞতায় আমি সয়ে গেলাম তার সকল অভিযোগ। তাকে নিজের করে পাওয়ার তৃপ্তিতে তার সামান্য অভিযোগও তুচ্ছ মনে হয়। তারপর বাকিটা আপনার সামনে। নূরজাহানের কথা শেষ হতেই নিস্তব্ধ নীরবতা ছেয়ে গেল চারিপাশ জুড়ে। মারির ঠায় দাঁড়িয়ে, অথচ মুখে কোনো শব্দ নেই। সে একদৃষ্টিতে নূরজাহানের দিকে তাকিয়ে। মারিদের গলার স্বর বেশ গম্ভীর। মারিদ বলে, আপনাকে তৃতীয় পক্ষের কারা মারতে চেয়েছিল অপরিচিতা? আপনি কিছু জানেন? জানি। হারুন সওদাগর মারতে চেয়েছিল। মানিক ভাই আমার জন্য হারুন সওদাগরকে উপেক্ষা করে চলে। সেটা হারুন সওদাগর পছন্দ করেন না। হারুন সওদাগরের ছেলে নেই। বর্তমানে মানিক ভাই ওনার ডান হাত, বাম হাত। ভবিষ্যতে সওদাগর পরিবারের হাল মানিক ভাইকেই ধরতে হবে। কিন্তু মানিক ভাই একটা মেয়ের জন্য নিজের পরিবারের মান সম্মান নষ্ট করেছে। সেটা তিনি পছন্দ করছেন না। সেজন্য আমাকে মেরে ফেলতে মানিক ভাই আবার ওনার আওতায় চলে যাবে। আমাকে গুলি করা থেকে শুরু করে বারবার হাসপাতালে আক্রমণকারী লোকগুলো সবই হারুন সওদাগরের লোকজন ছিল। এটা হারুন সওদাগরের লোকজনই স্বীকারোক্তি দেয় আব্বার কাছে ধরা পড়ার পর।